বাজার এত ছোট কেন আমাদের? ব্যাংক থেকেই আমাদের ইনভেস্টমেন্টের আমার মনে হয় 99%-এর মতো আসে, দিন দিন বেড়ে যাচ্ছে এটা। যার ফলে আমরা যত কথাই বলি না কেন, ক্যাপিটাল মার্কেটের, স্টক মার্কেটের গুরুত্বটা সরকারের কাছে কিন্তু তেমনটি থাকছে না। আমরা যতই বলি যে খুব গুরুত্বপূর্ণ এটা একটা গুরুত্বপূর্ণ এরিয়া, কিন্তু এই যে নতুন সরকার আসলো, একটা কথাও নাই আমাদের সম্পর্কে। সো দ্যাট ইজ দ্য পারসেপশন অফ দ্য গভর্নমেন্ট, দ্যাটস দ্য পারসেপশন অফ দ্য পিপল, and probably that's the perception of the economists as well, and of course that's the perception of the bankers. তো এটা কেন হচ্ছে এবং রেভিনিউটি কী? এটা তো জোর করে চাপিয়ে দেওয়ার ব্যাপার না যে আমি জোর করে বাজারে নিয়ে আসবো। ব্যাংকগুলোকে করা হয়েছিল কারণ ওখানে বিশাল সাধারণ লোকের স্টেকস আছে, ডিপোজিটরি স্টেকস আছে, সো দেয়ার ওয়াজ এ জাস্টিফিকেশন ফর দ্যাট। এখন আমাদের প্রথমেই কতকগুলো কিন্তু বাধা নিষেধ সৃষ্টি হয়েছে, যেমন গ্রিনফিল্ড কোম্পানি আমরা অ্যালাউ করি না। একটাই বোধহয় আমাদের অ্যালাউ করেছিল, যে সিমেন্ট কোম্পানিটা কী নাম যেন, লাফার্জ, এবং তারপরেও কিন্তু এই লাফার্জ অ্যালাউ করে এরপরে লাফার্জের এই পরিবেশগত কারণে বহু ডিলে হয়ে গেছে, এটাকে ফ্রেশ রাইট শেয়ার ইস্যু করতে হয়েছে এবং এটার দাম পড়ে গেছে এই জন্য। সো আমাদের এক্সপিরিয়েন্স, ওটা এত বড় কোম্পানি হওয়া সত্ত্বেও আওয়ার এক্সপিরিয়েন্স ওয়াজ দ্যাট ভেরি গুড। এখন যখনই আপনি গ্রিনফিল্ড কোম্পানি বাদ দিচ্ছেন, তখন আপনি একটা বিরাট এরিয়া বাদ দিচ্ছেন, অর্থাৎ আপনি শুধুমাত্র ওয়ার্কিং ক্যাপিটাল অ্যান্ড এক্সপানশন এই জন্যই দিচ্ছেন, ইউ আর লিমিটেড টু দ্যাট। এই কথাটা আমরা বলি না, কিন্তু এটাতেই আমরা প্রথমে সাংঘাতিকভাবে লিমিটেড হয়ে যাচ্ছি কম্পেয়ার টু ব্যাংকস। তো এখানে তার মানে আমার ওয়ার্কিং ক্যাপিটাল দরকার বা আমার এক্সপানশন দরকার, তখনই আমি যাব স্টক মার্কেটে। তো একটা কোম্পানি, থিঙ্ক ইউর সেলফ অ্যাজ অ্যান এন্টারপ্রেনিয়র, যখন আপনার ওয়ার্কিং ক্যাপিটাল দরকার বা এক্সপানশন করতে চান, ইউ নিড দি মানি ইমিডিয়েটলি। এখন ব্যাংকে যান, ব্যাংক ইজ রেডি উইথ ক্যাশ, ইভেন অ্যাগ্রেসিভ উইথ ক্যাশ, সাথে সাথে দিয়ে দেবে, স্পেশালি ইফ ইউ আর এ গুড বরোয়ার। আর যদি ক্যাপিটাল মার্কেটে আসেন, ইট উইল টেক এ লং টাইম। ওই যে বিভিন্ন ডিটেলস চাইবে, এই চাইবে, সেই চাইবে, এই করো, এই করো, ইট উইল টেক 6 months মিনিমাম অ্যান্ড লট অফ প্রবলেমস। সো দিস ইজ ওয়ান রিজন এনি এন্টারপ্রেনিয়র উইল ফার্স্ট ট্রাই ব্যাংকস। এবং কস্ট অফ ফান্ডও এখন একটু বেড়ে গেছে, 1 বছর আগে কস্ট অফ ফান্ডও কম ছিল। এখানে যদি আপনাকে মিনিমাম 10% ডিভিডেন্ড দিতে হয়, অ্যান্ড মাইন্ড ইউ, ইন্টারেস্ট ইজ এ ডেবিটেবল আইটেম, বাট ডিভিডেন্ড ইজ নট ডেবিটেবল, সেখানে কস্টিং আরও পার্থক্য হয়ে যায়। এখানে আমরা দেখেছি এই লিমিটেশনের কারণে কিন্তু আমরা মেজর এরিয়া অফ ইনভেস্টমেন্ট বাদ দিতে হচ্ছে আমাদেরকে, এবং only we are allowing only the banks, even for long-term investment, short-term borrowing and long-term credit, as you say. We are allowing banks. We are not allowing the capital market to go for long-term greenfield investment, and there are risks for it. There are reasons for it. আমরা তো জাতি হিসেবে খুব একটা ভালো না, খুব একটা এথিক্যাল না। ওটা নিয়ে যে কোথায় যাব আমরা কে জানে। ব্যাংকে যেমন 2000-4000 টাকা নিয়ে চলে যাচ্ছি, এটা আমি শুনেছিলাম না কোনো দিন, যে এত কষ্ট করে টাকা উপার্জন করার দরকার কি, ব্যাংকে টাকা আছে নিয়ে চলে যাও। দ্যাট ইজ হোয়াটস হ্যাপনিং, অ্যান্ড দ্যাট মে হ্যাপেন if we allow greenfield companies. So risks are there. এরপরে ব্যাংক থেকে আমরা নিচ্ছি কেন? ব্যাংকে লিকুইডিটি আছে। প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ইজ অ্যাবাউট 23% of the GDP for all these years, for last 10 years maybe. তো প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট যেহেতু বাড়ছে না, ডিপোজিট হয়তো প্রতি বছর 10% মতো বাড়ছে। সো দ্য অ্যাডিশনাল ডিপোজিট দ্যাট উই হ্যাভ ইন দ্য ব্যাংকস ইজ কভারিং দি ফ্রেশ
private sector investment. So there is no dearth of liquidity in the bank. I go to the bank and I get it. So আমাদের প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট যখন এমন একটা লেভেলে অ্যাক্সিলারেট করবে, যখন ব্যাংকস ক্যানট কোপ উইথ লং টার্ম ফাইন্যান্সিং, পিপুল উইল বি কম্পেলড টু কাম টু দি স্টক মার্কেট। সেই স্টেজটা আসতে হলে তাহলে আমাদেরকে প্রধানত প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট ডেভেলপ করতে হবে। এই ম্যাক্রো ইকোনমিক সিনারি আমরা ভুলে গেলে চলবে না। এটা ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনের সঙ্গে প্রতিটা ব্যাপারে জড়িত। যেমন আমরা এখন যত কথাই বলি না কেন, গভর্নমেন্ট এখন টাকা কন্ট্রোল করার চেষ্টা করছে, ইনফ্লেশন কন্ট্রোল করার চেষ্টা করছে। সুতরাং এখন স্টক মার্কেট নিয়েও খুব বেশি আশাবাদী হওয়া আমার মনে হয় সঙ্গত হবে না। কারণ ওভারঅল ম্যাক্রো ইকোনমি দেখেন, আপনি ইনফ্লেশন কন্ট্রোল করতে গেলে আপনার পলিসি ইন্টারেস্ট রেট বাড়াতে হচ্ছে, পলিসি ইন্টারেস্ট থেকে গেলে বরোয়িংরা বাড়াতে হচ্ছে। তো প্রাইভেট সেক্টর যারা বিজনেস করছে তাদের ফাইন্যান্সিয়াল কস্ট বেড়ে যাচ্ছে, এটা আলটিমেটলি কনজিউমারদের কাছে পড়ছে। তো এই যে জিনিসটা, এটা আলটিমেটলি ক্যাপিটাল মার্কেটের জন্য খুব কন্ডিউসিভ হচ্ছে। These are macroeconomic issues that we have to consider, because the capital market is working within the broader economy, not outside it. আমাদের তাহলে যেহেতু আমাদের শুধুমাত্র ক্যাপিটাল মানে ওয়ার্কিং ক্যাপিটাল এবং এক্সপানশনের জন্যই আমরা টাকা আদায় তুলছি, আমাদের ভালো ভালো কোম্পানিকে অ্যাট্রাক্ট করা উচিত। আপনারা যেটা বলেছেন যে দেয়ার আর অ্যাটলিস্ট 50 very good companies যারা ক্যাপিটাল মার্কেটে আসলে দে উড বি এনরিচ, আমরাও এনরিচড হতাম, দ্য মার্কেট উড বি এনরিচড। কতগুলো নামও আপনারা বলেছেন, এছাড়া অনেক আছে, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে অনেক আছে। রিফর্মসের কথা আমরা প্রায় বলি, বিভিন্ন রকমের রিফর্মস, আইনের রিফর্মস, ইভেন আমাদের কনস্টিটিউশন রিফর্মস। আপনি রিফর্ম যতই করেন, আমাদের দেশে অনেক ভালো ভালো আইন আছে। ক্যাপিটাল মার্কেটের আইন যে সিকিউরিটি লজ আছে খুব খারাপ না, হ্যাঁ, আপডেট করা যায়, অনেক ক্ষেত্রে রিফর্মস করা যায়, কিন্তু যেটা আছে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করছি। তো নতুন আইন বানিয়ে লাভটা কী হবে? আইন বানানো কিন্তু কঠিন। আমাদের সব আইন আছে, ইলেকশন আইন আছে, আমাদের পুলিশ কী কাজ করবে সে আইন আছে, এই যে কমিশন কত আছে, এই যে 6টা না 9টা কমিশন বললো, প্রত্যেকটি ব্যাপারে আমাদের আইন আছে। প্রবলেম ইজ নট reforming the laws. Yes, it can be reformed, updated, but the problem is implementation of the laws, and the same is true in capital market. আপনারা বললেন যে কেন তারা ইন্ডেক্স নিয়ে ডিল করে। আমার একটা অভিজ্ঞতা বলি, আমি যখন প্রায় শেষের দিকে, তখন আওয়ামী লীগ সরকার আসলো, আসার 5-6 দিন পরেই হঠাৎ করে একদিন 100 পয়েন্ট ফল করলো, 90 পয়েন্ট মতো ফল করলো, হুইচ ইজ প্রবাবলি মেবি 1.5% or 2% or something. সাথে সাথে আমি ফাইন্যান্স মিনিস্ট্রির টেলিফোন পেলাম, মার্কেটিং 90% পড়ে গেছে, মার্কেটিং 90% পড়ে গেছে। আমি ওনাকে বুঝালাম না ব্যাপারটা এমন কিছু না, এটা ইটস নর্মাল, এটা ঠিক হয়ে যাবে, আর পড়লে পড়বে কিছুটা। এরপর বাসায় যেয়ে দেখি আমার রেড টেলিফোন বাজছে, বাসায় যেয়ে দেখি রেড টেলিফোন বাজছে। 3-4 জন মিনিস্টার এই 1 ঘন্টার মধ্যে টেলিফোন করলো যে 90% নাকি ফল করে গেছে। ইন্ডেক্স ফল করছে কেন? আমরা নতুন সরকার আসলাম। সো দেয়ার ইজ এ প্রেশার অন রেগুলেটর অলসো। আপনারা যে বলছেন কেন করে, রেগুলেটরের উপরও প্রেশার অনেক সময় থাকে। যখন দাম বেড়ে গেল 2010-এর ধসের আগে, তখন সরকার, ইভেন ফাইন্যান্স মিনিস্টার বলে বেড়ালো এই যে সব শেয়ার মার্কেটের সুফল আমরা গ্রামে গঞ্জে পৌঁছিয়ে দেব। আমি বলবো স্যার, ফর গডস সেক প্লিজ ডন্ট সে দিস। শুনবেন না, উনি এই সুবিধা, তার সরকারের যে বাহাদুরি, এটা গ্রামে গঞ্জে পৌঁছিয়ে দেবেন। ফলে আমি একবার সিলেটে গেছিলাম, ফেরার সময় দেখি ইয়েতে শ্রীমঙ্গলে বিরাট করে ঝুলছে, ওখানে একটা ব্রাঞ্চ খুলবে। আমি ফিরে এসেই আমি ঢাকা স্টক এক্সচেঞ্জের কাছে জিজ্ঞেস করলাম, তোমরা ব্রাঞ্চ খুলে অ্যালাউ করছো কেন? অ্যান্ড আই সিজ দি পাওয়ার অফ ঢাকা স্টক এক্সচেঞ্জ ফর ওপেনিং
new branches. I said your prior approval is necessary. কারণ এগুলো করা মানে সাধারণ গ্রামের মানুষকে রব করা, নাথিং এলস। তারপরে যে কি হলো তো যা আপনারা সবাই জানেন। বাংলাদেশ ব্যাংকের কথা বলি, 14টা ব্যাংক ওভার এক্সপোজ থাকলো, তখন নিয়ম ছিল 10% অফ দ্য লায়াবিলিটিস। দ্যাট ওয়াজ এ হিউজ অ্যামাউন্ট, 10% অফ লায়াবিলিটিস ইজ এ হিউজ অ্যামাউন্ট। সেইটাও 14টা ব্যাংক এক্সিড করেছে এবং একটা ব্যাংক 40% পর্যন্ত গেছে। এবং তারপরে যখন IMF স্টেপ ডাউন, যে এত হলো কেন, তখন তারা ব্রেক দিতে গেল। এই ব্রেক দিতে যেয়েই মার্কেটটা সাডেনলি collapsed. There are many other reasons, but this is one of the major reasons. তো বাংলাদেশ ব্যাংক কি বসেছিল এতদিন? তারা দেখলো না যে ওভার ইম্পোজড হয়েছে? আমি এটা অনেক মিটিংয়ে বলেছি, ইন ফ্রন্ট অফ দ্য মিনিস্টার অ্যান্ড ইন ফ্রন্ট অফ দ্য বাংলাদেশ ব্যাংক গভর্নর, যে আপনারা এই যে 14টা ব্যাংক ওভার এক্সপোজড হলো, মার্কেট ক্রাশ করার একটা রিজন, এই 14টা ব্যাংকের এগেনস্ট আপনারা কি অ্যাকশন নিয়েছেন? নো অ্যাকশন হ্যাজ বিন টেকেন ইভেন টুডে। তো এই তো ঘটনাগুলো, এইভাবে তো চলে না। আমাদের মূল সমস্যা হচ্ছে আমাদের লোক নাই আইন ইমপ্লিমেন্ট করার মতো। আমরা 13-14 বছর ধরে দেখলাম পরপর 2জন ইউনিভার্সিটির প্রফেসর আসলো। যদি পলিটিক্যাল গ্রাউন্ডে আপনি একজন টিচারকে দেন, তার প্রথম প্রবলেম হচ্ছে, ফ্র্যাঙ্কলি প্লিজ ডোন্ট মাইন্ড, যে অ্যাডমিনিস্ট্রেটিভ অভিজ্ঞতা নাই। এবং স্টক এক্সচেঞ্জ এমন একটা জায়গা যেখানে এত লোকের সঙ্গে এলিমেন্ট করা হয়, ভালো মন্দ, চোর বাটপার, সবাইগুলোকে ম্যানেজ করতে হয়। তো এই ম্যানেজ করার ক্ষমতাটা থাকতে হবে। প্লাস আপনার পলিটিক্যালি মোটিভেটেড লোক হলে চলবে না। এখন বর্তমান যে রেগুলেটর আমি দেখেছি, আমি এদেরকে চিনি না, বাট আমার একটা পরিচয় হয়েছিল যে চেয়ারম্যান সাহেবের সঙ্গে কয়েক মিনিটের পরিচয় হয়েছে। আমি দেখলাম লোকটা, আমার মনে হলো যে ওনার ইন্টেনশনটা খুব ভালো, হি ইজ এ সিরিয়াস ম্যান অ্যান্ড আই থিঙ্ক হি হ্যাড অল দ্য ইন্টেনশনস। কিন্তু আমার এখন ইভ্যালুয়েট করতে গিয়ে মনে হচ্ছে যে রেগুলেটর কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেরকম ব্যাংক রেগুলেট করে, এসএসসি কিন্তু মার্কেট প্লেয়ারদেরকে এইভাবে রেগুলেট করতে পারবে না। ইফ দ্যাট ইজ হিজ অ্যাটিটিউড বিইং এ ব্যাংকার, যে আমি বাংলাদেশ ব্যাংকের মতো অ্যাটিটিউড করবো, আমি অর্ডার দেবো যে এইভাবে তুমি ঢাকা স্টক এক্সচেঞ্জের কমিটি করো, এইভাবে তুমি ইনকোয়ারি করো, এটা এখানে চলবে না। এখানে একটা কমিটি করবে, এটা তো ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে বসে করা উচিত ছিল, দুইজনে মিউচুয়ালি করা উচিত ছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে বসে ওভার দে কাউন্টার, মানে এটার সঙ্গে আলাপ করতে করা সম্ভব ছিল। এখন যেটা একটা দিয়েছে, এখানেও বোধহয় একটা সমস্যা হতে পারে। একজনকে দিয়েছে, হি মেবি সাম স্টেক হোল্ডার এখানে এইবারও, কারণ একটা অডিটার, তার তো অনেক কিছু অডিট থাকতে পারে, তার নিজের অডিট করা কেস, মানে অনেক কোম্পানি থাকতে পারে লিস্টেড। নতুন আইপিওর ক্ষেত্রে সেই ওনার না হলেও ওনার ফার্মে থাকতে পারে। ফলে এখানেও কিন্তু একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আসছে, সেটাও উনি ওভারলুক করলেন। আমি জানি না কী হবে ভবিষ্যতে, কী হবে, বাট দিজ আর থিংস একটা রেগুলেটরকে খেয়াল রাখতে হবে এগুলো। এবং রেগুলেটরকে অনেস্ট হতে হবে, এফিশিয়েন্ট হতে হবে, ল অ্যাবাইডিং হতে হবে, এবং তার চাইতে বড় কথা মার্কেট ফ্রেন্ডলি হতে হবে। এখানে তাকে কাজ করতে হবে ব্রোকারদের সঙ্গে, এখানে কাজ করতে হবে মিউচুয়াল ফান্ডের সঙ্গে, এখানে কাজ করতে হবে মার্চেন্ট ব্যাংকের সঙ্গে, অনেকের সঙ্গে। সবার সঙ্গে যদি একটা সুসম্পর্ক না থাকে, এবং সুসম্পর্ক ভয় দেখিয়ে কিন্তু সুসম্পর্ক হয় না। ভয় দেখিয়ে মানে আপনি করা হয়ে ভয় আদায় করতে পারেন, করা হয়ে সম্মান বা শ্রদ্ধা আদায় করতে পারবেন না। আর রেগুলেটরের প্রয়োজন শ্রদ্ধা থাকা, তার প্রতি সম্মান থাকা। প্রতিটা কথায় অর্ডার দিতে হবে কেন? আমার তো মনে হয় আমাদের যে মার্কেট প্লেয়ার যারা আছে, দে আর ভেরি নাইস। তাদেরকে কিন্তু একটা টেলিফোন করলেই তারা শোনে, যদি রিজনেবল টেলিফোন হয়। এই যে ফোর্স সেল করতে না দেওয়া 2010 সালে,
এটার ফলাফল আমরা এখন পর্যন্ত ভোগ করছি, এখন পর্যন্ত। এবং নেক্সট হচ্ছে আপনার এই প্রাইসিং, ফ্লোর প্রাইসিং, এই দুটা জিনিস এই বাংলাদেশের স্টক মার্কেট শেষ করে দিয়েছে। যে ইনকোয়ারি কমিটিটা করা হয়েছে এদের অনেকেই মার্কেট প্লেয়ার আছে। এখন যে আমি দুটো শুধু বলি, সুকুক বন্ড অ্যান্ড আমার বন্ড। সুকুক বন্ডে কারা ইনভলভ আছে এটা কেউ কিনে না, এটা অ্যাসেট ব্যাকড, তাই তো? কিন্তু সামহাও nobody was in, এটা মেনলি ফর আপনার ইনভেস্টরদের জন্য, যে কী বলে ব্যাংক ট্যাঙ্ক এসবের জন্য, ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের জন্য। কিন্তু এটা কেউ কিনলো না, শেষ পর্যন্ত এটাকে ফোর্স করে দেওয়া হয়েছে বিভিন্ন ব্যাংকে। এখন যদি কোনো ইনকোয়ারি ব্যাংক করে, এটাকে জানতে হবে সুকুক বন্ডের ব্যাপারটা কি, এটা কে অ্যালাউ করলো, এসএসসি চেক করতে হবে, ডিএসসি চেক করতে হবে, এবং সুকুক বন্ডে ব্যাংককে চেক করতে হবে ওয়ার দে ফোর্স টু বাই। এই ক্ষমতাটা কি এই ইনকোয়ারি কমিটির আছে? তারা কি এসএসসিতে যে চেক করতে পারবে? তারা কি ঢাকা স্টক এক্সচেঞ্জে চেক করতে পারবে? নট টু স্পিক অফ ব্যাংকস। একইভাবে আমার বন্ড ইজ নাথিং বাট এ ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিং, ঘুরে ফিরে এক। এবং এই ধরনের একটা গ্রিন ফিল্ড, যেটা বলেছেন কেউ একটা বললেন বোধহয়, গ্রিন ফিল্ড, এর কিচ্ছু নাই, শুধু কিছু জমি আছে। এবং সেটা কন্ট্রাক্টকে আবার বেক্সিমকো, ঘুরে ফিরে বেক্সিমকো। আর গ্যারান্টি দিল কে? আইএফআইসি, যেখানে বেক্সিমকো মাত্র 4% শেয়ার নিয়ে ব্যাংকটাকে কন্ট্রোল করে। বেসিক টাকাটা তো গ্যারান্টি বটে 100 কোটি টাকা, না কোথাও 1000 কোটি টাকা নাকি আমি জানি, হ্যাঁ 1000 crore, প্লাস ইন্টারেস্ট গ্যারান্টিড আছে 1600 কোটি টাকা, মানে 16,000 কোটি টাকা বোধহয় হয় টোটাল। এইটা আইএফআইসি কেন দিল? ওয়াই? যে মাত্র 4% ইন্টারেস্ট যার শেয়ার আছে, তার ইনিশিয়েটিভে এই গ্যারান্টি কেন দিল আইএফআইসি? হোয়াট আর দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন? আইএফআইসির কত টাকা লাভ হয়েছে? কী রিস্ক নিয়েছে তারা? ভবিষ্যতে তারা ডিপোজিটারদেরকে বিপদে ফেলছে কিনা? এইগুলো তো ইনকোয়ারি করতে হবে। এইগুলো ইনকোয়ারি করতে গেলে কি এই কমিটি পারবে? পারবে? তাহলে এই কমিটি গঠন করা হলো কেন? কমিটি গঠন করা উচিত ছিল এই ধরনের ইনকোয়ারির জন্য উচ্চ পর্যায়ের, আন্ডার দি ইনকোয়ারি কমিশন অ্যাক্ট বাই দি গভর্নমেন্ট। দেয়ার ইজ অ্যান অ্যাক্ট, ইনকোয়ারি কমিশন অ্যাক্ট। এসএসসি যদি একটা কমিটি করে, এটাকে এই কমিটির কথা কে শুনবে? তো লাস্ট আমি বলবো যে সবচাইতে মানে ফিউচারে যা কিছুই করা হোক, রিফর্মস টিফর্মস বা কমিশন বা তাদের রেকমেন্ডেশন অনুযায়ী, সেখানে যেন কনসিস্টেন্সি পলিসি থাকে, শুধুমাত্র স্টক এক্সচেঞ্জে না, এটা ফরেন ইনভেস্টমেন্ট, লোকাল ইনভেস্টমেন্ট, সব কিছু বা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট, সব কিছুর জন্যই পলিসি কনসিস্টেন্সি, ইভেন রেভিনিউ পলিসি, সব কিছুই পলিসি কনসিস্টেন্ট না থাকলে ইট ইজ ব্যাড নট অনলি ফর দি স্টক মার্কেট বাট ফর দি ইকোনমি অ্যাজ এ হোল। এই জিনিসটা একটু সরকারকে বোঝা উচিত, যে রেসপেক্টিভ ডিপার্টমেন্ট সবাইকে বোঝা উচিত। থ্যাংক ইউ।